আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসলাম আমাদের ধারাবাহিক রেকর্ড ক্লাস নিয়ে কমার্স একাডেমি আর্টস একাডেমির পক্ষ থেকে। আমি কমার্স আমি আছি রাসেল আহমেদ। তো আমরা গতদিন যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায়ে যুক্তিবিদ্যার পরিচিতি এই অধ্যায়টা আমরা অর্ধেক দেখছিলাম, অর্থাৎ লেকচার 1 ছিল। আজকে আমরা লেকচার 2 নিয়ে আলোচনা করব। তো যারা লেকচার 1টা দেখছেন তারা সবাই আশা করি লেকচার 2টা দেখবেন। অবশ্যই এটা 25 এবং 26-এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং আজকে যেটা পড়াবো সেখান থেকে আশা করি শিওর একটা কোশ্চেন থাকবে। তো আমরা প্রথমেই শুরু করে দিই বাকি অংশটুকু। যেহেতু আমরা ওইখানে পড়াইছিলাম যে যুক্তিবিদ্যা সম্পর্কে এরিস্টটলের ধারণা, এটা গত লেকচারেও যদি আমরা পড়াইছি। তারপরে আজকে আমরা বিষয়টা আরেকটু দেখবো। দেখেন, যুক্তিবিদ্যা সম্পর্কে সব থেকে গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে কার? এরিস্টটলে। তো সেই এরিস্টটল যুক্তিবিদ্যা সম্পর্কে কি বলছে বা তার অবদানগুলো কি কি ছিল, সেই জিনিসগুলো আমরা একটু ধারণা করার চেষ্টা করবো। দেখেন, আমরা বলছিলাম যে আমাদের যুক্তিবিদ্যার উৎপত্তি বা ক্রমবিকাশ হচ্ছে 4টা যুগের মাধ্যমে। সেটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, আর একটা হচ্ছে কি সাম্প্রতিক যুগ। তাহলে প্রাচীন যুগে আমাদের বলছিলাম যে যে কোশ্চিন আসে সব থেকে বেশি আসে কোন জায়গা থেকে? প্রাচীন যুগ থেকে। আর প্রাচীন যুগ থেকে যদি কোনো কোশ্চিন আসে তাহলে সেখান থেকে একজন যুক্তিবিদ সম্পর্কে আলোচনা করতে বলে। আর প্রাচীন যুগের একজন যুক্তিবিদ হচ্ছে কি? সেটা হচ্ছে এরিস্টটল। আর সেই এরিস্টটলই যুক্তিবিদ্যা সম্পর্কে কি বলছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। দেখেন, প্রথমত যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় যুক্তি নিয়ে এরিস্টটলের আগেও অনেকে আলোচনা করেছেন। তাহলে দেখেন, এই যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় মনে করেন যে এরিস্টটলের আগেও অনেকজনে কি করছে? যুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা করছে। আচ্ছা, অনেক চিন্তাবিদ যুক্তিবিদ ব্যবহারের ক্ষেত্রে উল্লেখযোগ্য নৈপুণ্য দেখেছেন। অর্থাৎ তার আগে যারা যুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা করছে তারা অনেকেই যুক্তিবিদ্যার মনে করেন যে একটা উল্লেখযোগ্য নৈপুণ্য দেখিয়েছেন। আচ্ছা, উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি? এরিস্টটলের গুরু যে প্লেটো এবং প্লেটোর গুরুকে সক্রেটিসের নাম আমরা উল্লেখ করতে পারি। আচ্ছা, তো এই বিষয়টা আমরা কিভাবে মনে রাখবো? কে কার গুরু? অর্থাৎ দেখতে করতেছি আমরা এখানে সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, এরা হচ্ছে কি একজনের একজন কি গুরু শিষ্য। ওকে, তা আমরা এবার কিভাবে মনে রাখবো কে কার গুরু, কে কার শিষ্য? এবং আমরা এখান থেকে এটাও বলতে পারতেছি এরিস্টটলের আগে এই যে প্লেটো, সক্রেটিস, এরা কি করছে? এই যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করছে। তো আমরা কিভাবে মনে রাখবো কে কার গুরু, কে কার শিষ্য? দেখেন, আমরা যদি বলি ইস্পাত, দেখেন ST ইস্পা বলি, তাহলে দেখেন এখানে ইস্পা অর্থ কি? প্রথমত হচ্ছে কি আলেকজান্ডার, এরিস্টটল, প্লেটো, আর একটা হচ্ছে কি সক্রেটিস। অর্থাৎ এই যে আলেকজান্ডারের গুরু ছিল কি? এরিস্টটল, এরিস্টটলের গুরু ছিল কি? প্লেটো, প্লেটোর গুরু ছিল কি? সক্রেটিস। অর্থাৎ সবার গুরু ছিল কি? আমরা কাইন্ড অফ বলতে পারি সক্রেটিস। বুঝতে পারছি? তাহলে এখানে আমরা বলতে পারি এরিস্টটলের গুরু হচ্ছে কি? প্লেটো, এবং প্লেটোর গুরু হচ্ছে কি? সক্রেটিস। তারাও কি করছে? যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করছে, কিন্তু তাদের কাউকে কি বলা হয় না? যুক্তিবিদ্যার জনক বলা হয় না। যুক্তিবিদ্যার একমাত্র জনক বলা হয় কাকে? এরিস্টটলকে। আচ্ছা, কেন সেটা বলা হয় সেটা আমরা একটু দেখবো। কিন্তু যুক্তি নিয়ে আলাদা একটি পাঠ প্রক্রিয়া। দেখেন, তাহলে যুক্তি নিয়ে এরিস্টটল কি করছে? আলাদা একটা পাঠ প্রক্রিয়া, অর্থাৎ টোটাল একটা পাঠ্যসূচি বা একটা বিষয়ের কি করছে? প্রাথমিক সূচনা হয় কার মাধ্যমে? এরিস্টটলের মাধ্যমে। তাহলে এই যে আমরা আজকে যুক্তিবিদ্যা পড়তে পারতেছি একটা আলাদা একটা পাঠ্যক্রম হিসাবে বা পাঠ্যসূচি হিসাবে আমরা পড়তে পারতেছি, এটা কার অবদানের জন্য? এটা আমরা পড়তে পারতেছি শুধুমাত্র এরিস্টটলের অবদানের জন্য। অর্থাৎ এরিস্টটলের আগে যে প্লেটো, সক্রেটিস, এরা যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করলেও কেউ যুক্তিবিদ্যাকে কি করেন? একটা স্বতন্ত্র শাখা হিসেবে রূপদান করেনি, যেটা করেছেন কে? একমাত্র এই এরিস্টটল। যার কারণে এরিস্টটলকে কি বলা হয়? যুক্তিবিদ্যার জনক বলা হয়। এই কারণে এরিস্টটলকে কি বলা হয় ভাই? যুক্তিবিদ্যার জনক বলা হয়। আচ্ছা, এরিস্টটল তার শিষ্যদের যুক্তিবিদ্যার শিক্ষা দিয়েছেন নিজের শিক্ষা প্রতিষ্ঠান লাইসিয়ামে। তাহলে দেখেন, এরিস্টটলের আমাদের একটা নিজের একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল ভাই। এরিস্টটলের দেখেন একটা নিজের শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি? লাইসিয়াম। তাহলে এরিস্টটলের একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি? লাইসিয়াম। আমরা অবশ্যই বুঝতে পারছি। এবং সেই তার শিক্ষা প্রতিষ্ঠান লাইসিয়ামে সে কি করতো? তার ছাত্রছাত্রীদের শিক্ষা দিত, সেটা হচ্ছে কি? যুক্তিবিদ্যা। ওকে, তো এরিস্টটলের যে নিজস্ব একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, নাম হচ্ছে লাইসিয়াম। সেই লাইসিয়ামে তিনি তার স্টুডেন্টদেরকে শিক্ষা দিতেন যুক্তিবিদ্যা। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি যে এরিস্টটলের শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি, এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানে সে তার স্টুডেন্টদেরকে কি শিখাতো বা কোন বিষয়ে পড়াশোনা করাতো। আচ্ছা, তাহলে দেখেন, যে এরিস্টটল যুক্তিবিদ্যা সম্পর্কে যা কিছু বলছে তার সবকিছু আছে কোন গ্রন্থতে? সেই গ্রন্থটার নাম হচ্ছে কি? অর্গানন। তাই এরিস্টটল যুক্তিবিদ্যা সম্পর্কে যা কিছু বলা হয়েছে বা এরিস্টটলে আমরা কি বলতে পারি যুক্তিবিদ্যার একটা মূল গ্রন্থ হচ্ছে কি? এই অর্গানন। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা, এরিস্টটলের মতো যুক্তিবিদ্যা হলো, এখন দেখেন এরিস্টটলের মতো যুক্তিবিদ্যাটা কি? আচ্ছা, এরিস্টটলের মতো যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান বা বিদ্যা। অর্থাৎ এরিস্টটলের মধ্যে যুক্তিবিদ্যাটা হচ্ছে কি? চিন্তার বিজ্ঞান। অর্থাৎ আমরা এই চিন্তা, এরিস্টটল তার যুক্তিবিদ্যায় কি নিয়ে আলোচনা করে? চিন্তার আকার, উৎপত্তি এবং
মনে করেন যে চিন্তার আকার উৎপত্তি বলতে কি বোঝায়, যে চিন্তাটা আমাদের কতটুকু ব্যাপক হবে এবং চিন্তার উৎপত্তিটা কই থেকে আসতেছে, আমাদের চিন্তাটা কি শুদ্ধ নাকি অশুদ্ধ, চিন্তাটা কি আমাদের কি ভুল নাকি সঠিক, এগুলা কই থেকে আসতেছে, এই আমরা যুক্তিবিদ্যায় সবগুলা নিয়ে কি করেছে আলোচনা করা হয়েছে। আচ্ছা, তারপর বলতেছে কি চিন্তার আকার ও উপাত্ত নিয়ে আলোচনা করা হয় কার কার কাজ, যুক্তিবিদ্যার কাজ। যেটা বললাম চিন্তাটা কই থেকে আসছে, চিন্তাটা কিভাবে উৎপত্তি হয়েছে, এগুলা আকার ও আলোচনা করে থাকে কি, এটা হচ্ছে যুক্তিবিদ্যার কাজ। আচ্ছা, চিন্তা হলো সকল কাজ ও গবেষণার ভিত্তি। ভাই চিন্তা দেখেন এখন কি বলতেছে, চিন্তা হলো সকল কাজ ও গবেষণার ভিত্তি, অর্থাৎ আমাদের যতগুলো আমরা কাজ করি না কেন বা যতই গবেষণা করি না, সবগুলা আকার বা উৎপত্তি হচ্ছে কোনটা, এই চিন্তা। তাহলে বিষয়টা আমরা বুঝতে পারছি, চিন্তা হলো কি ভাই সকল কাজ ও গবেষণার ভিত্তি। ধরেন আপনি একটা কাজ করতে যাবেন, তার আগে আপনি অবশ্যই কি করবেন, চিন্তা করবেন। আপনি মনে করেন যে কমার্স একাডেমি আর্টস একাডেমিতে ভর্তি হতে আসবেন, তো তার আগে আপনি চিন্তা করে আসবেন যে আমি কেন এই কোচিংটাতে ভর্তি হবো, কেন আমার জন্য অন্যটা ভালো না, কেন আমার জন্য এটাই ভালো। তো আপনি এটা কি করবেন, চিন্তা করে আসবেন। আপনি মনে করেন যে একটা গবেষণা করতে যাবেন, ধরেন একজন বিজ্ঞানী কি করতে যায়, কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করতে যায়, সেই গবেষণা করার আগে তার প্রধান কাজ হচ্ছে কি, সে আগে চিন্তা করে বিষয়টা নিয়ে। তার চিন্তাটা যদি কি হয়, সুশৃঙ্খল হয়, তাহলে তার গবেষণাটা কি হবে, ভালো হবে। আর তার চিন্তাটা যদি সুশৃঙ্খল না হয়, তাহলে তার গবেষণাটা কি হতে পারবে না ভাই, ভালো হতে পারবে না। তো আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি, চিন্তা হলো সকল কাজ ও গবেষণার ভিত্তি। আচ্ছা, তাই চিন্তার শুদ্ধতার উপর সকল কাজ ও গবেষণার মান অনেক ক্ষেত্রেই নির্ভরশীল। অর্থাৎ আপনার চিন্তাটা যদি ভালো হয়, তাহলে চিন্তাটা যদি শুদ্ধ হয়, তাহলে আপনার গবেষণাটাও কি হবে, শুদ্ধ হবে, গবেষণার মানটাও ভালো হবে, সেটাই বুঝেছি। আচ্ছা, এরিস্টটলের মতে দেখেন, এরিস্টটলের মতে জ্ঞান আহরণের ভিত্তি হলো কি, চিন্তা। অর্থাৎ আমরা কি বলতে পারি, এরিস্টটল যেটা বললো জ্ঞান আহরণের ভিত্তি হলো কি ভাই, চিন্তা। এখন কিভাবে জ্ঞান আহরণের ভিত্তি চিন্তা, সেটা আমরা বলি। ধরেন আপনার চিন্তা হচ্ছে আপনি এখন কি করবেন, পড়তে বসবেন, আর আপনার ফ্রেন্ডের চিন্তা হচ্ছে সে এখন রিলস দেখবে, ফেসবুকে রিলস দেখবে। তো এখন বলেন তো ভাই, কে বেশি জ্ঞান অর্জন করবে? তাহলে যার চিন্তাটা কি ভালো, অর্থাৎ যার চিন্তাটা ভালো বলতে, যার চিন্তা হইলো কি, সে কি করবে, পড়াশোনা করবে বা বই পড়বে, সেই কি করবে, জ্ঞান অর্জন করবে। তাহলে আমরা কি বলতে পারি, চিন্তার ভিত্তি হলো, আমরা কি বলতে পারি, জ্ঞান আহরণের ভিত্তি হলো কি, চিন্তা। অর্থাৎ আপনার চিন্তাটা যদি মনে করেন যে ভালো হয়, তাহলে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, বা আপনার চিন্তাটা যদি খারাপ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, জ্ঞান অর্জন করতে পারবেন না। তাই চিন্তা পদ্ধতিটা যদি সঠিক না হলে, অর্থাৎ সঠিকভাবে চিন্তা করতে না পারলে যথার্থ জ্ঞান অনুসরণ করা সম্ভব নয়। অর্থাৎ চিন্তাটা যদি আপনি সঠিকভাবেই না করতে পারেন, ওই যে আপনার চিন্তাটা যদি রিলস দেখার উপর চলে যায়, তাহলে আপনি কি করতে পারবেন না, জ্ঞান অর্জন করতে পারবেন না। আবার চিন্তাটা যদি আপনার বই পড়ার দিকে আসে, তাহলে আপনি কি করতে পারবেন, জ্ঞান অর্জন করতে পারবেন। তাহলে বিষয়টা আমরা আশা করি বুঝতে পারছি। আর এই কারণে চিন্তা প্রক্রিয়াকে সঠিক করার জন্য একটি স্বতন্ত্র বিদ্যা বা বিজ্ঞান প্রয়োজন। অর্থাৎ আপনার চিন্তাটা কি ভালো করবেন নাকি খারাপ করবেন, সেটার জন্য আমাদের কি দরকার, একটা স্বতন্ত্র বিদ্যা বা মনে করেন যে আমাদের একটা বিজ্ঞান প্রয়োজন, সেটার নামই হচ্ছে কি, যুক্তিবিদ্যা। অর্থাৎ আমরা দেখেন, এই যে আমাদের চিন্তাটাকে কিভাবে সুশৃঙ্খল ও সুনির্দিষ্ট ভাবে আমরা কি করবো, কাজে লাগাবো, সেটার জন্য আমাদের প্রধানত ব্যবহার হচ্ছে কোনটা, এই যুক্তিবিদ্যা। তাই যুক্তিবিদ্যা হলো কি, চিন্তার বিজ্ঞান বা সকল বিজ্ঞানের বিজ্ঞান। ঠিক আছে শাওন ভাই? ওকে। আচ্ছা, তো আমরা বিষয়টা আশা করি বুঝতে পারছি যে এরিস্টটল যুক্তিবিদ্যা সম্পর্কে কি বলছে। এক কথায় এরিস্টটল তার যুক্তিবিদ্যা সব থেকে বেশি প্রাধান্য দিয়েছে কাকে ভাই, চিন্তাকে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে চিন্তা থেকে আমাদের সবকিছুর উৎপত্তি হয়েছে। অর্থাৎ এই পৃথিবীতে যা কিছুই আসছে না কেন, সবকিছুই আসছে বই থেকে, চিন্তা থেকে। তাই যুক্তিবিদ এরিস্টটল চিন্তাকে বলেছেন সকল বিজ্ঞানের বিজ্ঞান। ওকে ভাই? আচ্ছা। আচ্ছা, তারপর আমরা দেখি যে এরিস্টটলের পরে আর কে কি যুক্তিবিদ্যা সম্পর্কে বলছে। আচ্ছা, তারপরে এরিস্টটল আরো কিছু কথা বলছে, সেটা আমরা একটু দেখি ভাই। দেখেন, এই যে আমরা যেগুলো বিস্তারিত আলোচনা করলাম, যে কোনো বিজ্ঞানী বা জগতের বিশেষ বিশেষ দিক নিয়ে সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান অর্জন করতে চায়। অর্থাৎ যে কোনো একটা বিদ্যা মনে করেন বা বিজ্ঞানী কি করতে চায়, জীবনের বা একটা জগতের সুশৃঙ্খলা এবং সুনির্দিষ্ট জ্ঞান অর্জন করতে চায়। আচ্ছা, তাহলে কিন্তু চিন্তা যদি সুশৃঙ্খল না হয়, ওই যে যেটা বললাম, চিন্তা যদি আপনার ভালো না হয় বা চিন্তাটা যদি সুশৃঙ্খল না হয়, তাহলে আপনি কি করতে পারবেন না, একটা সুনির্দিষ্ট বা সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে পারবেন না। আচ্ছা, তাই চিন্তাকে পদ্ধতি থেকে সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞান অর্জন করা যায় না এবং সুসংবদ্ধ করা যায় না। তাই চিন্তার বিজ্ঞান অনুশীলন করা একান্ত প্রয়োজন। তাই চিন্তার বিজ্ঞানটা অনুশীলন করা কি প্রয়োজন, একান্তই প্রয়োজন। আচ্ছা, যার কারণে আর চিন্তার বিজ্ঞান যদি আমরা একান্তভাবে অনুসরণ করতে চাই, তাহলে সেটা অবশ্যই আমাদের কি করতে হবে, যুক্তিবিদ্যা, আমাদের যুক্তিবিদ্যা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এবং যুক্তিবিদ্যা আমাদের কি করতে হবে, পড়াশোনা করতে হবে। তাহলে আমরা দেখবো যে আমাদের চিন্তা পদ্ধতিটা কি হচ্ছে, একটা সুশৃঙ্খল হচ্ছে এবং আমাদের মনে করি যে কোনো কিছু আমরা ভালোভাবে কি করতে পারছি, গঠন করতে পারতেছি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এখন দেখেন,
যুক্তিবিদ্যা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা। এতক্ষণ আমরা বললাম যে যুক্তিবিদ্যা সম্পর্কে আমাদেরকে এরিস্টটল কি বলছে, এখন আমরা দেখবো যুক্তিবিদ্যা সম্পর্কে আমাদের জন স্টুয়ার্ট মিল, অর্থাৎ মিল যুক্তিবিদ্যা সম্পর্কে কোন ধরনের কথাবার্তা বলছে। আচ্ছা, যুক্তিবিদ্যার আধুনিক পর্বে এসে যাদের অবদান অত্যন্ত প্রভাবশালী হয়ে ওঠে, জন স্টুয়ার্ট হচ্ছে কি তাদের মধ্যে একজন অন্যতম। তাহলে এই যে দেখেন, আধুনিক যুগের একজন যুক্তিবিদ হচ্ছে কি জন স্টুয়ার্ট মিল। আধুনিক যুগের একজন যুক্তিবিদ হচ্ছে কি ভাই জন স্টুয়ার্ট মিল। যদি আধুনিক যুগে কোনো একজন যুক্তিবিদের সব থেকে বেশি প্রভাব থাকে, তাহলে সেটা হচ্ছে কার, এই জন স্টুয়ার্ট মিলের। আচ্ছা, দেখেন এই ব্রিটিশ যুক্তিবিদ দার্শনিকের 1843 সালে প্রকাশিত সিস্টেম অফ লজিক, দেখেন এই সিস্টেম অফ লজিক গ্রন্থে রিটেনটিভ অ্যান্ড ইন্ডাকটিভ, দেখেন রেশনিকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ গ্রন্থটি যুক্তিবিদ্যার পাঠ্যপুস্তক হিসাবে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। তাহলে এই সিস্টেম অফ লজিক গ্রন্থে তার রেশনিকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ গ্রন্থটি যুক্তিবিদ্যার পাঠ্যপুস্তক হিসাবে কি হয়েছে, ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। অর্থাৎ 1843 সালে যুক্তিবিদ মিল যে একটা গ্রন্থ লিখছেন, সেই গ্রন্থটার নাম হচ্ছে কি এ সিস্টেম অফ লজিক। সেই গ্রন্থটা ব্যাপকভাবে প্রসার ফেলে দিয়েছিল কি সারা বিশ্বে, অর্থাৎ তার বইটা খুবই জনপ্রিয় ছিল ওই সময়ের দিকে। আচ্ছা, তারপর দেখেন যুক্তিবিদ্যা হলো বোধ শক্তির যে ক্রিয়াগুলোর সাক্ষ্য বিচারের জন্য অপরিহার্য তার বিজ্ঞান। এটি জানা সত্য থেকে অজানা সত্য পৌঁছানোর পদ্ধতি এবং তার সহায়ক অন্যান্য বৌদ্ধিক ক্রিয়াপ্রবতার কি বিজ্ঞান। তাহলে এই যুক্তিবিদ্যাটা কি করে ভাই, একটা জানা থেকে অজানায় গমন করার একটা পদ্ধতি, এবং জানা সত্য থেকে আমরা কি করতে পারি, একটা অজানা সত্য পৌঁছানোর কি একটা সহায়ক পদ্ধতি, এবং কি বৌদ্ধিক মানে ক্রিয়াপ্রবতার বিজ্ঞান। অর্থাৎ আপনার এই বুদ্ধি, যে বুদ্ধিটা আছে, আমাদের বুদ্ধি আছে, সেই বুদ্ধির কাজের কি একটা বিজ্ঞান। অর্থাৎ আপনার বুদ্ধিটা কি আপনার ভালো কাজে লাগাবেন নাকি খারাপ কাজে লাগাবেন, সেটা কিন্তু আপনি চিন্তা দিয়েই করতেছেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা কি একটা অনন্য বৌদ্ধিক ক্রিয়াপরতার বিজ্ঞান। অর্থাৎ আমাদের একটা কি বলতে পারি, আমরা এটাকে বুদ্ধির বিজ্ঞানও আমরা বলতে পারি। আশা করি মিলের কথাটা বুঝতে পারছেন। তারপরে দেখি মিল আরো বিস্তারিত কিছু বলছে এটা সম্পর্কে, সেগুলো আমরা একটু দেখি। আচ্ছা, দেখেন মিলের সংজ্ঞায় সুস্পষ্টভাবে বলা হয়েছে যে যুক্তিবিদ্যা জ্ঞাত সত্য থেকে, অর্থাৎ জ্ঞাত সত্য মানে কি ভাই, জানা সত্য থেকে কোথায় অজানা সত্যতে গমন করে। কি জ্ঞাত সত্য মানে হচ্ছে জানা সত্য থেকে কোথায় অজানা সত্যতে গমন করে। আচ্ছা, যে যুক্তিবিদ্যা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার বিদ্যা, অর্থাৎ জানা সত্য থেকে অজানা সত্যে কি যাওয়ার একটা বিদ্যা। অর্থাৎ এটি অনুমান সংক্রান্ত বিদ্যা, অর্থাৎ মানে কি একটা অনুমান সংক্রান্ত বিদ্যা। উল্লেখিত গ্রন্থের ভূমিকা অংশে মিল ব্যাখ্যা করে বোঝাতে চেষ্টা করেছেন যে অনুসন্ধানের দিক থেকে জ্ঞান বা সত্যকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে দেখেন, অনুসন্ধানের দিক থেকে আমরা জ্ঞানকে কয় ভাগে ভাগ করতে পারি ভাই, দুই ভাগে। তাহলে প্রত্যক্ষ জ্ঞান, অর্থাৎ প্রত্যক্ষ জ্ঞান মানে কি আপনি যেটা কি নিজে নিজে প্রমাণ করতে পারতেছেন, আরেকটা হচ্ছে কি পরোক্ষ সত্য, মানে অন্যজনের মাধ্যমে আমরা যেটা কি করতে পারতেছেন, প্রমাণ করতে পারতেছেন। আচ্ছা, স্টুয়ার্ট মিলের মতে যুক্তিবিদ্যা হচ্ছে কি অনুমানমূলক সত্যের বিচার করে থাকে। অর্থাৎ আপনি যে অনুমানগুলো করে থাকেন, সেই অনুমানগুলোর কি করে থাকে যুক্তিবিদ্যা তার সত্যতা বিচার করে থাকে। আচ্ছা, যে আপনার অনুমানটা কি সত্য নাকি মিথ্যা। তারপরে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য উপনীত হওয়ার নিয়ম অনুসারে অনুমান করা হয়েছে কিনা তা বিচার করা, দেখাই হলো কি যুক্তিবিদ্যার কাজ। অর্থাৎ জানা সত্য থেকে অজ্ঞাত সত্য, আপনি জানা সত্য থেকে অজ্ঞাত সত্য, অজ্ঞাত সত্য বা অজানা সত্যে যাওয়ার জন্য যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলা এখানে আপনার কি করা হয়েছে কিনা বিচার করা, বা নিয়মগুলো আপনি ফলো করছেন কিনা সেটা দেখাই হলো কার কাজ, সেটা দেখাই হচ্ছে কার কাজ, যুক্তিবিদ্যার কাজ। তারপরে দেখেন, মিলের মতে যুক্তিবিদ্যা কোনো সত্য প্রত্যক্ষ করে না, তৈরি করে না, এমনকি আবিষ্কার করে না, কেবল বিচার করে। দেখেন মিল এই জায়গায় কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলছে, যে যুক্তিবিদ্যা কোনো সত্য প্রত্যক্ষ করে না, অর্থাৎ সত্যকে কি করে না, দেখে না, তৈরিও করে না, এমনকি আবিষ্কারও করে না, কেবল বিচার করে থাকে। তাহলে যুক্তিবিদ্যা কোনো একটা সত্য তৈরি করে না, সত্যকে কি করে না, মনে করেন যে দেখেও না, এমনকি সত্যকে কি করে না, আবিষ্কারও করে না, সত্যকে শুধুমাত্র একমাত্র কি করে থাকে, বিচার করে থাকে। এটা কার কথা, মিলের কথা। অর্থাৎ যুক্তিবিদ্যা আপনার কোনো সত্যকে কি করবে না, দেখবেও না, সত্যকে কি করবে না, আবিষ্কারও করবে না, সত্যকে কি তৈরিও করবে না, এবং কি শুধুমাত্র এই যুক্তিবিদ্যাটা কি করবে, কেবলমাত্র বিচার করবে। ওকে, বুঝতে পারছি ভাই এটা। তারপরে আমরা দেখি ভাই মিলের যেই কথাটা বলছে, এটা কিন্তু ততটা বেশি ইম্পর্টেন্ট না। আমরা দেখবো খুব কম পরীক্ষায় মিলের যুক্তিবিদ সম্পর্কে বা যুক্তিবিদ্যা সম্পর্কে মিল কি বলছে, এগুলো খুব কম আসে, একবারে খুব আসে না বললেই চলে। আচ্ছা, আমাদের বলছিলাম যেটা যোগের ভিতর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এরিস্টটল, আর ব্যক্তির ভিতর সব থেকে বেশি, সরি, যোগের ভিতর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রাচীন যুগ, আর ব্যক্তির ভিতর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা, যে এরিস্টটল। এই মিল ভাই জাস্ট আপনারা একবার করে রিডিং করে যাবেন, তাইলে হবে আশা করি। ওকে, আচ্ছা, এটা আমরা এত বেশি দেখা লাগবে না, আমরা এখন যেটা ইম্পর্টেন্ট সেটা আমরা একটু জানার চেষ্টা করি। দেখেন,
যুক্তিবিদ্যার স্বরূপের যে কথাটা বলছে, স্বরূপ বলতে কি বুঝাইছে ভাই? এখানে যুক্তিবিদ্যা অন্যান্য কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে, অর্থাৎ যুক্তিবিদ্যা মনে করেন যে যুক্তিবিদ্যা ছাড়া যুক্তিবিদ্যার অংশ হিসাবে কোন কোন বিষয়গুলো আলোচনা করে থাকে। যেমন আমরা এখানে বলতে পারি যে যৌক্তিক সংজ্ঞা, তারপরে হচ্ছে আমরা কি বলতে পারি যে যৌক্তিক বিভাগ, তারপরে বলতে পারি ব্যাখ্যা, এই বিষয়গুলো নিয়ে কি করে আলোচনা করে থাকে। এই যে দেখেন যুক্তিবিদ্যা যুক্তি সংক্রান্ত বিজ্ঞান, অর্থাৎ প্রথমত যুক্তিবিদ্যার স্বরূপ হচ্ছে কোনগুলা? এই যে দেখেন যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তিবিদ্যা স্বরূপ, সরি, যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তি সংক্রান্ত বিজ্ঞান, অর্থাৎ আপনি যে যুক্তিগুলো নিয়ে আলোচনা করেন বা যেই ধরনের যুক্তিগুলো দেন সেগুলো হচ্ছে কি এই যুক্তিবিদ্যার যুক্তি সংক্রান্ত বিজ্ঞান। আচ্ছা, তারপরে যুক্তিবিদ্যা হচ্ছে কি একটা আকারগত বিজ্ঞান, অর্থাৎ আমি আপনার কাছে একটা কথা বলতেছি, সেই জিনিসটা আপনার কাছে কি সত্য বলে মনে হচ্ছে কিনা, সেই সত্য বলে মনে হচ্ছে কিনা এটা বিচার করাই কার কাজ? এটা হচ্ছে যুক্তিবিদ্যার কাজ। তারপর দেখেন যুক্তিবিদ্যা কি বলছে? একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কি বলছে ভাই? যুক্তিবিদ্যা একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান, অর্থাৎ বুঝিয়েছে যে যুক্তিবিদ্যা আপনার কি একটা আদর্শের উপর ভিত্তি করে চলে বা একটা নিয়মের উপর ভিত্তি করে চলে। সেটা হচ্ছে যুক্তিবিদ্যার কাজ হচ্ছে কি অবৈধ থেকে কি করা, বৈধতাটা নির্ণয় করা। আর যেটা কোনো কিছু মনে করেন যে নিয়মের উপর ভিত্তি করে চলে বা আদর্শের উপর ভিত্তি করে চলে, সেটাকে আমরা কি বলে থাকি? আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে থাকি। আচ্ছা, তারপর দেখেন যুক্তিবিদ্যা আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করতে চায়। আকারগত বলতে কি বোঝায়? যে আপনি যে একটা কথা বলতেছেন সেই কথাটা কি আমার কাছে সত্য বলে প্রতীয়মান হচ্ছে কিনা, এবং আপনি যে কথাটা বলেন সেটা কি বাস্তবে কোনো ধরনের অস্তিত্ব আছে কিনা। আচ্ছা, তাহলে এই ধরনের সত্যতাটা প্রতিষ্ঠা করতে চাই কে? এই যুক্তিবিদ্যা। আচ্ছা, তারপরে যুক্তিবিদ্যা কি বৈধভাবে চিন্তা করার বিজ্ঞান, অর্থাৎ আপনার চিন্তাটা কি বৈধভাবে হচ্ছে কিনা সেটার চিন্তা করার বিজ্ঞানও কার কাজ, বা সেটা নিয়ে আলোচনা করাও কার কাজ? যুক্তিবিদ্যার কাজ। তারপরে যুক্তিবিদ্যাকে একটি ব্যবহারিক বিজ্ঞান, অর্থাৎ যুক্তিবিদ্যাটাকে কি আমরা বাস্তবে কাজে লাগাতে পারি সেটা যুক্তিবিদ্যা নিজেও প্রমাণ করে দেখাচ্ছে। যে এই যে আমরা কি আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে, আমরা শিক্ষা অর্জনের ক্ষেত্রে, আমরা জ্ঞান অর্জনের ক্ষেত্রে সব দিক থেকে আমরা কি করতে পারতেছি? এই যুক্তিবিদ্যার একটা ব্যবহার করতে পারতেছি, যার কারণে আমরা কি বলি যুক্তিবিদ্যা হচ্ছে কি একটি ব্যবহারিক বিজ্ঞান। আচ্ছা, তারপরে দেখেন যুক্তিবিদ্যা কি বলছে? কলা ও বিজ্ঞান, অর্থাৎ যুক্তিবিদ্যা হচ্ছে কি কলা, একদিক থেকে কলা এবং অন্য দিক থেকে হচ্ছে কি যুক্তিবিদ্যা বিজ্ঞান। আচ্ছা, এই জিনিসটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমরা এখন সেটাই বলবো যেটা আমাদের কোশ্চেন আসবে পরীক্ষা একবারে শিওর। আচ্ছা, এই যে দেখেন এটা বলতে পারি একবারে 100% এটা আপনার কি পরীক্ষায় সিকিউ হিসাবে থাকবে, সেটা আপনার কলেজে হোক, আপনার বোর্ড পরীক্ষায় হোক, অথবা যেই ধরনের পরীক্ষায় হোক না কেন, এই কোশ্চেনটা একবারে আমরা বলতে পারি যে 100% থাকবে, যে যুক্তিবিদ্যা কি বিজ্ঞান নাকি কলা, যুক্তিবিদ্যা কি বিজ্ঞান নাকি কলা। আচ্ছা, তো এইটা নিয়ে দেখা যাচ্ছে কি এক একজনের এক এক ধরনের মতবাদ আছে, সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন পোর্ট রয়্যাল যুক্তিবিদ এলরিস যুক্তিবিদ্যাকে কলা হিসেবে অভিহিত করেছেন। তাহলে এই যে পোর্ট রয়্যালের একজন যুক্তিবিদ ছিল, সেই যুক্তিবিদের নাম হচ্ছে কি এলরিস, কি এলরিস। ওকে, এই এলরিস যুক্তিবিদ্যাকে কি বলছেন? কলা হিসাবে অভিহিত করেছেন। আচ্ছা, আবার দেখেন জোসেফ মেনসেল টমসন উইবার হ্যামিল্টনের মতে যুক্তিবিদ্যা এই বিদ্যাকে বিজ্ঞান হিসাবে অভিহিত করেছেন। তাহলে দেখেন এই যে এলরিস কি বললো? যুক্তিবিদ্যা হচ্ছে কি একটি কলা। অন্যদিকে জোসেফ মেনসেল টমসন উইবার হ্যামিল্টনের মতে যুক্তিবিদ্যা হচ্ছে কি একটি বিজ্ঞান। তাহলে দেখেন এলরিস বলতেছে যুক্তিবিদ্যা হচ্ছে কি একটি কলা, তারপরে জোসেফ মেনসেল টমসন উইবার এরা বলতেছে কি যুক্তিবিদ্যা হচ্ছে কি একটি বিজ্ঞান। এখন দেখেন আবার এই যে মিল এবং হোয়াইটলি, কে ভাই? মিল মিল এবং হোয়াইটলির মতে যুক্তিবিদ্যা হচ্ছে কি কলা এবং বিজ্ঞান উভয়। তাহলে মিল এবং হুইটলির মতে যুক্তিবিদ্যাটা হচ্ছে কি কলা এবং বিজ্ঞান উভয়। প্রথমত আমরা যেটা দেখলাম এলরিসের মতে যুক্তিবিদ্যা হচ্ছে কি কলা, তারপর হচ্ছে জোসেফ মেনসেল, তারপর হচ্ছে কি টমসন উইবারেক ওই হ্যামিল্টনের মতে যুক্তিবিদ্যাটা শুধুমাত্র কি বিজ্ঞান, এবং আসতেছে যে যুক্তিবিদ মিল এবং ওয়েটলির মতে যুক্তিবিদ্যা হচ্ছে কি কলা ও বিজ্ঞান উভয়। তো আমরা এটা এখন প্রমাণ করে একটু দেখবো যে যুক্তিবিদ্যা কি বিজ্ঞান নাকি কলা, সেটা নিয়ে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করবো। আচ্ছা, দেখেন প্রথমত তার আগে বিজ্ঞান কাকে বলে বা বিজ্ঞান বলতে আমরা কি বুঝি সেই জিনিসটা আমরা একটু দেখি। বস্তুগত বা আকারগত ভাবে গবেষণাযোগ্য, অর্থাৎ কোন একটা জিনিস বস্তুগত বা আকারগত ভাবে যদি সেটা কি হয় গবেষণাযোগ্য হয়, অর্থাৎ আপনার গবেষণা করার মতো হয়। আচ্ছা, কোন সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান অর্জনকে কি বলে? বিজ্ঞান বলে। তাহলে দেখেন একটা বস্তুগত বা আকারগত ভাবে যেটা কি গবেষণা করার যোগ্য, কোন একটা জিনিস যেটা বস্তুগত এবং আকারগত ভাবে কি গবেষণা করার যোগ্য, এবং কোন সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে আমরা কি করতে পারি? জ্ঞান অর্জন করতে পারি, সেটাকে আমরা কি বলে থাকি? বিজ্ঞান বলে থাকি। অর্থাৎ বস্তুগত এবং আকারগত ভাবে গবেষণার যোগ্য এরকম কোনো কিছু থেকে আমরা যদি যেই সুনির্দিষ্ট
বিষয়বস্তু সম্পর্কে আমরা কি করি, জ্ঞান অর্জন করে থাকি, সেটাকে আমরা কি বলে থাকি, বিজ্ঞান বলে থাকি। তাহলে বিজ্ঞান হচ্ছে কি কোনো একটা বস্তু সম্পর্কে কি করা, সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান অর্জন করা। তাহলে বিজ্ঞান হচ্ছে কি কোন একটা নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে আমাদের কি করতে হবে, সুনির্দিষ্ট ও সুসংবদ্ধ জ্ঞান অর্জন করাটাই কার কাজ, বিজ্ঞানের কাজ। আচ্ছা, অর্থাৎ বিজ্ঞান হতে হলে তাকে নিচে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। অর্থাৎ যদি কোনো কিছু বিজ্ঞান হতে যায় তাহলে আমাদের এই বৈশিষ্ট্যগুলো মাস্ট থাকতে হবে। সেটা দেখেন কোন বিশেষ বা সুনির্দিষ্ট বিষয়বস্তু, অর্থাৎ কোন একটা যদি বিষয়বস্তুই না থাকে, একটা যদি সুনির্দিষ্ট বিষয়বস্তুই না থাকে, তাহলে ভাই আপনি গবেষণা করবেন কিভাবে? আচ্ছা, সেই বিষয়বস্তু হতে হবে কি বস্তুনিষ্ঠ সত্য অথবা আকারগতভাবে গবেষণাযোগ্য। অর্থাৎ আপনি কোনো কিছু নিয়ে গবেষণা করবেন, সেটা যদি কি গবেষণা যোগ্যই না হয় বা সেটার যদি কোনো অস্তিত্বই না থাকে, তাহলে আপনি সেটা নিয়ে কিভাবে গবেষণা করবেন। আচ্ছা, তারপরে বিষয়বস্তুর আলোচনার পদ্ধতি হবে কি সুশৃঙ্খল, অর্থাৎ আপনি জিনিসটা সম্পর্কে একবারে সুশৃঙ্খল একটা কি মনে করেন যে বিষয়বস্তুটা হতে হবে। আচ্ছা, তারপর আলোচনার ফলটা হবে কি সুসংবদ্ধ, অর্থাৎ আপনি যে আলোচনাগুলো করলেন সেই আলোচনার ফলগুলো হবে কি একটা সুসংবদ্ধ, অর্থাৎ একটা সংগঠিত ভাবে থাকবে। সুসংবদ্ধ ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান কিছু সাধারণ নীতি বা নিয়ম নির্ধারণ করবে। ওই যে যেমন কি করছিল নিউটন, তার আপেলটা মনে করেন যে প্রথমত একটা আমরা কি বলতে পারি যে বিজ্ঞান যে আপেলটা কি করছে আবিষ্কার করছে, আপেলের যে মধ্যাকর্ষণ সূত্রটা আবিষ্কার করছে, সেই সূত্রটা কিভাবে আবিষ্কার করলো, প্রথমত মনে করেন যে আপেলটা ছিল একটা সুনির্দিষ্ট বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা আপেলটাকে আকারগতভাবে গবেষণাযোগ্য, তারপরে বিষয়বস্তু আলোচনার পদ্ধতিগুলো হবে সুশৃঙ্খল, অর্থাৎ সেই আপেলটা কই থেকে আসলো, কিভাবে আসলো, কেন আসলো, এই বিষয়গুলো আসতেছে। তারপরে সে কি করলো একটা আলোচনার ফলে একটা কি করলো একটা সুসংবদ্ধ একটা সিদ্ধান্ত আসলো, সেই সিদ্ধান্তের ফলে সুসংবদ্ধ একটা সিদ্ধান্ত বা একটা কি সমর্থনে আসলো, সেই সমর্থনের ফলে সে কি করলো একটা নিয়ম নির্ধারণ করলো, সেই নিয়মটা হচ্ছে কি মাধ্যাকর্ষণ সূত্র। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারছি যে আমাদের বিজ্ঞান হওয়ার জন্য কোন কোন বিষয়গুলো থাকা আমাদের জরুরি, আদারওয়াইজ সেগুলো না থাকলে কি হবে না, বিজ্ঞান হবে না। আচ্ছা, এখন দেখি আমাদের বিজ্ঞান হিসাবে যুক্তিবিদ্যা। আচ্ছা, যুক্তিবিদ্যাকে আমরা কেন বিজ্ঞান বলবো সেটা হলো কথা। প্রথমত যুক্তিবিদ্যার নির্দিষ্ট বিষয়বস্তু আছে, আমরা দেখছিলাম বিজ্ঞানেরও কি আছে নির্দিষ্ট বিষয়বস্তু। আচ্ছা আচ্ছা, যুক্তিবিদ্যার যেমন নির্দিষ্ট বিষয়বস্তু আছে, বিজ্ঞানেরও তেমনি কি আছে নির্দিষ্ট বিষয়বস্তু। আচ্ছা আচ্ছা, দ্বিতীয়ত বিজ্ঞানের মতো বস্তুনিষ্ঠভাবে আলোচনা করতে না পারলেও যুক্তিবিদ্যা আকারগতভাবে কি করে তার বিষয়বস্তুকে যথাযথ কি করে থাকে আলোচনা করে থাকে। আচ্ছা, দেখেন বিজ্ঞানের মতো বস্তুনিষ্ঠ আলোচনা করতে না পারলে, অর্থাৎ যুক্তিবিদ্যাটা যদি বিজ্ঞানের মতো কি না করতে পারে, বস্তুনিষ্ঠ আলোচনা নাও করতে পারে, তারপরে বিজ্ঞান যুক্তিবিদ্যা কি করে থাকে আকারগত বিষয়বস্তুকে যথাযথভাবে কি করে আলোচনা করতে পারে। এই দিক থেকে আমরা কি বলতে পারি, যুক্তিবিদ্যাকে আমরা বিজ্ঞানও বলতে পারি। আচ্ছা, তৃতীয়ত বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়টাও কি সুশৃঙ্খল, অর্থাৎ যুক্তিবিদ্যার যে বিষয়টা নিয়ে আলোচনা করে সেটা অবশ্যই কি সুশৃঙ্খল একটা বিষয়, যার কারণে এই দিক থেকে আমরা কি বলতে পারি যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলতে পারি। আচ্ছা, চতুর্থত বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যা তার বিষয়বস্তু সুসংবদ্ধ ভাবে কি করে থাকে আলোচনা করে থাকে, অর্থাৎ বিজ্ঞান যেমন কোন একটা বিষয়বস্তু নিয়ে সুশৃঙ্খল আলোচনা বা সুসংবদ্ধ আলোচনা করে থাকে বা একটা সার্বিক সিদ্ধান্তে পৌঁছায়, যুক্তিবিদ্যারও কি করে একটা সুসংবদ্ধ বা একটা সার্বিক সিদ্ধান্তে কি করে পৌঁছাইতে চায়। আচ্ছা, পঞ্চমত দেখেন বিজ্ঞান যেমন সাধারণ নীতি প্রণয়নের চেষ্টা করে, অর্থাৎ বিজ্ঞান যেমন কোন একটা নিয়ম বা নীতি প্রণয়নের চেষ্টা করে আর বিশেষ বিশেষ ক্ষেত্রে সুনির্দিষ্ট সূত্র প্রবর্তন করে, বিজ্ঞান যেমন কি কোন একটা নীতি বা নিয়ম প্রবর্তন করে বা একটা সূত্র প্রবর্তন করে, যুক্তিবিদ্যাও তেমনি বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্ণয়ের জন্য কি করে থাকে কিছু নিয়ম বা নীতি নির্ধারণ করে, যার কারণে এই দিক থেকে আমরা কি বলতে পারি যুক্তিবিদ্যাকেও আমরা কি বলতে পারি বিজ্ঞান বলতে পারি। আচ্ছা, তাহলে আমরা বিষয়টা বুঝলাম যুক্তিবিদ্যাকে কেন আমরা বিজ্ঞান বলবো। ওকে, তারপর দেখেন কলা। এখন কলা বলতে আমরা কি বুঝি সেই জিনিসটা আমরা বুঝি। কলা কথাটি দুটি অর্থে ব্যবহৃত হয়। প্রথমত কলা বলতে কি দক্ষতা, পারদর্শিতা বা নৈপুণ্যতাকে বোঝায়। কোনো কিছু সম্পর্কে আপনি দক্ষ, পারদর্শী বা নৈপুণ্য এগুলাকে বোঝায় কি কলা। অর্থাৎ কলা বলতে আমরা কি বুঝি ব্যবহারিক দিককে বোঝাই থাকি, কোনো কিছু ব্যবহারিক দিককে আমরা বলতে পারি বুঝতে পারি কলা হিসাবে। দ্বিতীয়ত কলা বলতে কোনো বিশেষ জ্ঞানের বাস্তব প্রয়োগ করাকে কি বলা হয় কলা কৌশল, অর্থাৎ কোন একটা বিশেষ মনে করেন যে কোনো কিছু একটা বিশেষ জ্ঞান আছে, সেই বিশেষ জ্ঞানটাকে যখন আমরা কি করব বাস্তবে প্রয়োগ করে থাকবো, সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা কলা বলে থাকি। অর্থাৎ কলা হচ্ছে কোন একটা বিশেষ জ্ঞানকে বাস্তবে কি করা প্রয়োগ করা। আচ্ছা, এখন কলা হিসাবে আমরা দেখি যুক্তিবিদ্যাটা কি। ওকে, কলাবিদ্যা হিসাবে যুক্তিবিদ্যা দেখেন। আচ্ছা, এ প্রসঙ্গে অ্যালডিস ও অন্যান্য পোর্ট রয়্যাল
যুক্তিবিদরা মনে করেন যে যুক্তিবিদ্যা শুধু কি একটি কলাবিদ্যা, অর্থাৎ এলরিসের কথা বলছিলাম, যেটা কি তারা শুধুমাত্র যুক্তিবিদ্যাকে কি মনে করে, একটা কলাবিদ্যা। তাদের মতো যুক্তিবিদ্যা যুক্তির নিয়মাবলীকে আমাদের বাস্তব চিন্তা ক্ষেত্রে প্রয়োগ করে কিভাবে সত্যকে অর্জন করা যায় সে সম্বন্ধে জ্ঞান দান করে। অর্থাৎ যুক্তিবিদ্যার নিয়মাবলী ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করা যুক্তিবিদ্যার উদ্দেশ্য। তাহলে দেখেন এই যে এলরিসটা বলতেছে কি যুক্তিবিদ্যাটা আমাদের কোথায়, কলাটা কোথায় ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি আমাদের এই বাস্তবিক ক্ষেত্রে বা ব্যবহারিক ক্ষেত্রে আমাদের কি করা হয়, কলাটাকে ব্যবহার করতে হবে। তাহলে আমাদের যুক্তিবিদ্যাটাও দেখেন কি আমরা অবশ্যই আমরা কি করি, আমাদের বাস্তবিক ক্ষেত্রে আমরা যুক্তিবিদ্যাটাকে কাজে লাগিয়ে থাকি। তাহলে সেই দিক থেকে আমরা বলতে পারি কি যে যুক্তিবিদ্যা কি একটি কলাবিদ্যা আমরা বলতে পারি। এবং কোনো কিছু সম্পর্কে যখন আমরা বাস্তবিক একটা ব্যবহার করে থাকি এবং সেটা সম্পর্কে আমরা কি করি, একটা চিন্তার মাধ্যমে করে থাকি এবং সেটা সম্পর্কে আমরা কি করি, একটা সুসংবদ্ধ জ্ঞান অর্জন করে থাকি, যার কারণে যুক্তিবিদ্যাকে আমরা কি বলতে পারি, কলাবিদ্যা আমরা বলতে পারি। আচ্ছা, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, কলা ও বিজ্ঞান হিসাবে যুক্তিবিদ্যা, এখন আমরা বিষয়টা দেখি যে কলা ও বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা, কলা ও বিজ্ঞানের দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে যুক্তিবিদ্যার মধ্যে যেমন বিজ্ঞানের বৈশিষ্ট্য আছে তেমনি কলার বৈশিষ্ট্য বিদ্যমান, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে যুক্তিবিদ্যার ভিতর কিভাবে বিজ্ঞানের বৈশিষ্ট্য এবং কিভাবে কলার বৈশিষ্ট্য আছে। আচ্ছা, বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যা তার বিষয়বস্তুকে সুশৃঙ্খল ও পদ্ধতিগতভাবে আলোচনা করে থাকে। অর্থাৎ বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যাটা কি করে, তার একটা বিষয়বস্তুকে সুশৃঙ্খল ও সুনির্দিষ্ট পদ্ধতিতে আলোচনা করে থাকে। আবার বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্যকরণের জন্য যুক্তিবিদ্যা কিছু নিয়ম নির্ধারণ করে থাকে, তাই যুক্তিবিদ্যা কি একটি বিজ্ঞান। আচ্ছা, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারলাম, এখানে আমাদের একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, আবার কি যুক্তিবিদ্যার মতো বিজ্ঞানের মতো একটা সুনির্দিষ্ট নিয়ম কানুনও থাকে। আচ্ছা, অন্যদিকে যুক্তিবিদ্যা বৈধ যুক্তির যেসব নিয়ম কানুন প্রদান করে সেগুলো বাস্তবে প্রয়োগ করা কলা কৌশল শিক্ষা দেয়। অর্থাৎ দেখেন, যুক্তিবিদ্যা বিজ্ঞান যেমন কোনো কিছু একটা নিয়ম কানুনের উপর ভিত্তি করে চলে, আমাদের যুক্তিবিদ্যাটাও কিন্তু সেম একটা কি নিয়ম কানুনের উপর ভিত্তি করে চলে এবং সেইগুলো আমরা কি করে থাকি, মনে করেন যে বাস্তবিক জীবনে কাজে লাগে থাকি। অন্যদিকে যুক্তিবিদ্যা বৈধ যুক্তির যেসব নিয়ম কানুন প্রদান করে, অর্থাৎ যুক্তিবিদ্যাটা কি করে বৈধ যুক্তির যেসব নিয়ম কানুন গুলা প্রদান করে থাকে, সেই নিয়ম প্রদানের সেগুলো বাস্তবে প্রয়োগের কলা কৌশল শিক্ষা দেয়। অর্থাৎ যুক্তিবিদ্যাটা কি করে, যেসব নিয়ম কানুন প্রণয়ন করে থাকে বৈধ যুক্তির জন্য, সেগুলো বাস্তবে প্রয়োগ করার কি করে থাকে, মনে করেন যে কলা কৌশলটাও শিক্ষা দিয়ে থাকে। তাই এদিক থেকে যুক্তিবিদ্যাকে কলা হিসাবে অভিহিত করা যায়। তাহলে এই দিক থেকে আমরা কি করতে পারি, অর্থাৎ যুক্তিবিদ্যা যেই মনে করেন যে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিটা নির্ণয় করার জন্য যেই কলা কৌশলটা শিক্ষা দেয়, সেটাকে আমরা কি করে থাকি, বাস্তবিক কাজও ব্যবহার করে থাকি। তাহলে এই দিক থেকে আমরা কি বলতে পারি, যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা হিসাবে বলতে পারি। সুতরাং যুক্তিবিদ্যা কি কলা ও বিজ্ঞান উভয়ই। যুক্তিবিদ মিল এবং হুইটলি দুইটি বিনোদী মতবাদের মধ্যে সমন্বয় সাধন করে বলেন যে যুক্তিবিদ্যা শুধু একটি বিজ্ঞান নয়, আবার একটি কলাও নয়। তার মানে যুক্তিবিদ্যা হচ্ছে কি বিজ্ঞান এবং কলা উভয়। আমরা আশা করি বিষয়টা বুঝতে পারছি কিভাবে যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়। ওকে ভাই? আচ্ছা, তারপর আমরা একটা জিনিস দেখি। আচ্ছা, দেখেন এখানে বলতেছে বরং যুক্তিবিদ্যা একাধারে বিজ্ঞান ও কলা বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা সঠিক যুক্তি পদ্ধতির নিয়ম কানুন সম্পর্কে আমাদের জ্ঞান দান করে। অর্থাৎ যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা হিসাবে কি যুক্তিবিদ্যা সঠিক যুক্তি পদ্ধতির, অর্থাৎ কিভাবে সঠিক যুক্তি পদ্ধতিটা ব্যবহার করা যায় সেটার জ্ঞান দান করে থাকে কি এই কলা এবং বিজ্ঞান। আবার কলা হিসাবে যুক্তিবিদ্যা এসব নিয়ম কানুনকে আমাদের বাস্তবে চিন্তা ক্ষেত্রে সুষ্ঠুভাবে প্রয়োগের মাধ্যমে সত্যকে আবিষ্কার করতে সহায়তা করে। অর্থাৎ কোনো কিছু সম্পর্কে আমাদের বাস্তব জ্ঞান দান করে থাকে কি আমাদের বিজ্ঞান, আর সেই জ্ঞানটাকে আমাদের বাস্তবে মনে করেন যে প্রয়োগ করার শিক্ষা দিয়ে থাকে কি কলা। সেই হিসাবে যুক্তিবিদ্যাকে আমরা কি বলতে পারি, কলা ও বিজ্ঞান উভয়ই আমরা বলতে পারি। আশা করি জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা ভাই, তারপর আমরা একটা জিনিস দেখি, যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এই কোশ্চেনটা খ নম্বর আমাদের অনেক বেশি থাকে, যুক্তিবিদ্যাকে কেন আমরা আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলবো। এখন কথা হলো, আপনারা কি আপনাদের বাবা মায়ের আদর্শ সন্তান, সেটা আপনারা নিজেদেরকে আগে প্রশ্ন করেন। আর যদি আদর্শ সন্তান হন তাহলে কেন আদর্শ সন্তান সেটা আপনাদের বুঝতে হবে। আপনারা যেহেতু আমরা কাদের আদর্শ সন্তান বলে থাকি, যারা সমাজের, তারপরে মনে করেন যে দেশের নিয়ম কানুন এবং বাবা মায়ের কথা শুনে তাদের কিন্তু আমরা কি বলে থাকি, আদর্শ সন্তান বলে থাকি। অর্থাৎ যারা দেশের নিয়ম কানুন, সমাজের নিয়ম কানুন, বাবা মায়ের কথা শুনে তাদেরকে আমরা আদর্শ সন্তান বলে থাকি। সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যুক্তিবিদ্যাটাকে আমরা কি বলতে পারি, কারণ যুক্তিবিদ্যাটাকে আমরা আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলতে পারি কেন, কারণ যুক্তিবিদ্যাও কি একটা নিয়ম কানুনের উপর ভিত্তি করে চলে। আর সেই নিয়ম কানুনটা হচ্ছে কি কোন একটা অবৈধ যুক্তি থেকে কি করা, বৈধ যুক্তির নির্ধারণ করা, যার কারণে যুক্তিবিদ্যাকে আমরা কি বলে থাকি, আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে থাকি। দেখেন, আমরা জানি আদর্শনিষ্ঠ বিজ্ঞান নির্দিষ্ট আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মান নির্ধারণ করে। অর্থাৎ আদর্শনিষ্ঠ বিজ্ঞান কোন একটা নির্দিষ্ট বিষয়বস্তু কি করবে, মান নির্ধারণ করবে। যুক্তিবিদ্যা আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মান নির্ধারণ করে। তাহলে যুক্তিবিদ্যা কি করে, একটা আদর্শের ভিত্তিতে কোন একটা বিষয়বস্তুর মান নির্ধারণ করে। আর যুক্তিবিদ্যার
এই আদর্শ হলো কি সত্যের আদর্শ, অর্থাৎ কি কোন একটা মিথ্যা থেকে কি করা, সত্যটা নির্ধারণ করা। সত্যের আদর্শ অনুযায়ী যুক্তিবিদ্যা বৈধ যুক্তি পদ্ধতির নিয়মাবলী আবিষ্কার করে এবং এই নিয়মাবলীর আলোকে সেগুলোর মূল্য নিরূপণ করে। এই কারণে মানুষ কিভাবে চিন্তা করে বা অনুমান করে, যা যুক্তিবিদ্যার কাজ নয়, তা যুক্তিবিদ্যার কাজ নয়, বরং কোনো নিয়ম অনুসরণ করলে ভুল বা মিথ্যা অর্জন করে সত্যকে গ্রহণ করে যায় তা নির্ধারণ করে যুক্তিবিদ্যার কাজ। সুতরাং যুক্তিবিদ্যা যেহেতু আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মূল্যায়ন করে, তাই এটি একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, বস্তুনিষ্ঠ বিজ্ঞান নয়, কেননা যুক্তিবিদ্যা বস্তুর স্বরূপের বর্ণনা করে না। আচ্ছা, বিষয়টা হলো যেহেতু যুক্তিবিদ্যা মনে করেন যে কোনো একটা নিয়মের উপর ভিত্তি করে চলতেছে, আর সেই নিয়মটা কি সেটা আমরা জানি, সেটা হচ্ছে কি অবৈধ থেকে কি করা, বৈধতাটা নির্ধারণ করে সেটা মনে করেন যে আলোচনা করে। যেহেতু এই যুক্তিবিদ্যা মনে করেন যে, আর আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলতে কি বোঝাই, বিজ্ঞানও যেহেতু কোনো একটা নিয়ম কানুনের উপর ভিত্তি করে চলে, আর আদর্শনিষ্ঠ বিজ্ঞান হচ্ছে কি কোন একটা বিজ্ঞান যখন কোন একটা সুনির্দিষ্ট নিয়ম কানুনের উপর ভিত্তি করে চলে সেটাকে আমরা আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে থাকি। যুক্তিবিদ্যাও যেহেতু দেখা যাচ্ছে কি একটা আদর্শ নিয়মের উপর ভিত্তি করে চলতেছে, সেই নিয়মটা হচ্ছে কি অবৈধ থেকে বৈধতাটা নির্ধারণ করা, যার কারণে যুক্তিবিদ্যাকে আমরা কি বলে থাকবো, আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে থাকবো। তো আমাদের এই ছিল আমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের সম্পূর্ণ বিষয়াবলীর আলোচনা। তো আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ক্লাসে।